জি, আসসালামু আলাইকুম। আমি সংস্থার একটা আউটলাইন দেবো, আপনারা সংস্থার আউটলাইনটা খুব ভালোভাবে ফলো করবেন। সংস্থার আউটলাইনটা ফলো করলে আমার মনে হয় ভালো হবে, এবং এইটা ফলো করে আগামী ক্লাসে ওই বাকিগুলোর আপনারা বাসায় স্টাডি করে আমার ক্লাসে আপনি কোশ্চেন করবেন বা আমি আগায় যাব সেটা দেখবেন। অর্থাৎ এই সংস্থাগুলো আসলে আপনাকে পড়তেই হবে। সেগুলো কি দেখেন, সংস্থার মধ্যে যেটা হলো, একটা হলো ইউএন সংস্থা, একটা হলো ইউএন অ্যান্ড ইটস অর্গানস, এর যে বডিগুলো আছে সেগুলো। এরপর হলো ইকোনমিক অর্গানস, এরপরে হলো রিজিওনাল অর্গানস, এরপরে হলো পলিটিক্যাল অর্গানস, তারপরে হলো আদার্স। এখানে একটা বিষয়, জাতিসংঘটা আমাদের পড়ানো হয়ে গেছে, এটা ডান, এটা ক্লাস পরীক্ষা দুইটাই হয়ে গেছে। এইটা আবার আমাদের রিভিশন যে লিস্ট আছে সেখানে রিভিশন হবে, দেন আবার রিভিশনে আবার রিসেন্ট সহ রিভিশন হবে, তখন ওখানে পরীক্ষা হবে। সো এই তিনটার মধ্যে এই চারটার বিষয় বাকি আছে। এর মধ্যে আদার্সের মধ্যে যেটা আছে সেটা হলো যেমন স্পোর্টস সংক্রান্ত, একটা স্পোর্টস, একটা হলো আপনার চ্যারিটেবল, যে স্বেচ্ছাসেবী সংস্থা, চ্যারিটেবল যে অর্গানাইজেশনস, স্পোর্টস, চ্যারিটেবল, এই দুইটাই সংস্থা বেসিক্যালি আদার্সের মধ্যে। এবং এখানে সবচেয়ে বেশি চ্যারিটেবল অর্গানের মধ্যে দুইটা অর্গান না পড়ে যাওয়াটা খুবই বোকামি, এবং এখান থেকে হিউজ পরিমাণ পরীক্ষা আসছে। যেমন ওর একটা আছে হিউম্যান রাইটস অর্গানস, যেমন একটা হলো চ্যারিটেবল অর্গানসের মধ্যে একটা হলো আইসিআরসি, মানে রেড ক্রস, ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস, অনেকবার প্রশ্ন আসছে। আর একটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো হলো হিউম্যান রাইটস অর্গানস। আর হলো অক্সফামের একটা বড় চেঞ্জ, যেটা লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল, এখন এটা নাইরোবিতে এর সদর দপ্তর। সদর দপ্তর হলো নাইরোবিতে সদর দপ্তর। আর ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস, এটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে। সো দেখেন, হিউম্যান রাইটস অর্গানসের মধ্যে একটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এখান থেকে বহুবার প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায়, যেটা লন্ডনের কার্যালয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আরেকটা হলো HRW, হিউম্যান রাইটস ওয়াচ, যেটা নিউ ইয়র্কে অবস্থিত। হিউম্যান রাইটস ওয়াচ বর্তমান সময় এটা বেশি আলোচিত, হিউম্যান রাইটস ওয়াচ, বিকজ র্যাব নিয়ে তারা একটা অবজারভেশন দিয়েছে। এরপরে হলো আপনার টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই তিনটা হলো মেইন, এখানে এই তিনটা মেইন। এরপরও আদার্স কিছু আছে, যেমন আপনার সিয়েরা ক্লাব, তারপরে আছে আপনার লায়ন্স ক্লাব, সিয়েরা ক্লাব, তারপরে আছে আপনার ওয়ার্ল্ড ওয়াচ, এরকমের অনেকগুলো ইনস্টিটিউট আছে। তো সেক্ষেত্রে এটা না, এই 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 স্যার এই মানে হিউম্যান রাইটস অর্গানস এর মধ্যে এই তিনটা খুব ভালো করে পড়বেন। আর একটা বিষয় আছে, সেটা হলো বিভিন্ন যে হেল্প অর্গানাইজেশনসের মধ্যে, যেমন একটা ইউএসএইড, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ইউএসএইড 1961 প্রতিষ্ঠা, যেই ইউএসএইড, যেটা আমাদের সাহায্য বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন যে সারা মানে এই 90 দিনের জন্য সাহায্য বন্ধ করে দিয়েছে ইউএসএইড, ইউনাইটেড স্টেটস অ্যাসিস্ট্যান্স এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এটা বন্ধ করে দিয়েছে গত ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে, 90 দিনের জন্য বন্ধ করে দিয়েছে।
এই ইউএসএইড আর একটা হলো জাইকা। জাইকা 1972-তে যেটা প্রতিষ্ঠা, 1972-তে এই জাইকা আমাদের এখানে কাজ করে। জাইকা, তারপরে হলো ডিএফআইডি। ডিএফআইডি যেটা হলো ইউকের একটা সাহায্য সংস্থা, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এই ইউকের। তারপর হলো ফরেন মানে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এরপর ইউকের আরেকটা অর্গানাইজেশন যেটা আছে সেটা হলো আপনার জাইকা, ডিএফআইডি, ইউএসএইড, সিডা, যেমন কানাডা ইন্টারন্যাশনাল এজেন্সি ডেভেলপমেন্ট এজেন্সি, সিডা। সিডা কানাডিয়ান একটা সংস্থা। তারপর ডানিডা ডেনমার্কের। এই যে সাহায্য সংস্থাগুলো আছে সেখান থেকে মোটামুটি প্রথম দুইটা বেশি গুরুত্বপূর্ণ, ইউএসএইড এবং হলো জাইকা। আর ইউকেইডও আছে, ইউকেইড। এই ইউকেইড সংস্থা বাংলাদেশে নিয়োজিত। এই আদার্স অর্গানসের মধ্যে এই বিষয়গুলো আছে। আরেকটা বিষয় হলো যে আদার্সের মধ্যে আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে নিয়োজিত কিছু প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশে নিয়োজিত কিছু প্রতিষ্ঠান আছে। যেমন একটা হলো বিডিএফ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, 1974-এর প্রতিষ্ঠা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বিডিএফ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। তারপর আরেকটা অর্গানাইজেশন আছে যেমন এলসিজি, যেটা আমি লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম, যে লোকাল কনসালট্যান্ট গ্রুপ। এই এলসিজি এটা 2009-10 দিকে এই বাংলাদেশে গঠিত হয়েছিল। এটা হলো পরামর্শকদের, অর্থাৎ বাংলাদেশে নিয়োজিত পরামর্শকদের জোট। তারপর হলো 2SD গ্রুপ, যেটা লাস্ট ক্লাসে লিখে দিলাম, যে গতকালকের পরশুদিনের ক্লাসে। 2SD গ্রুপ যেটা কূটনীতিকদের যেটা নিয়োজিত প্রতিষ্ঠান। যেমন একটা হচ্ছে ফিকি, FICCI, ফিকি হলো যে ঢাকায় বিদেশি ব্যবসায়ীদের জোট, যার নাম ফিকি। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফিকি। এই ফিকিটা হলো যে বাংলাদেশে ঢাকায় নিযুক্ত যে বিদেশি ব্যবসায়ীদের জোট। এই আদার্স অর্গানগুলো পড়বেন। আর এখানে একটা বিষয় যে আমাদের এটা হয়ে গেছে, আর এই তিনটার আমি একটা আউটলাইন দিচ্ছি যে কি কি সংস্থা কেন পড়বেন সে সম্পর্কে আমি একটা আউটলাইন দিচ্ছি, যে এখানে আসলে এই সংস্থাগুলো আসলে আপনাকে পড়তেই হবে, যে কারণে এই সংস্থাগুলো দেখে যেতে হবে। মানে জাতিসংঘ বাদে বাকি অর্গানগুলো তার একটা তালিকা আমরা তৈরি করে ফেলি। তো ফিকি হলো ঢাকায় বিদেশি ব্যবসায়ীদের জোট, যেটা 1958 সালে প্রতিষ্ঠা, 1958-এ। 2SD গ্রুপ যেটা হলো পরশুদিনের ক্লাসে বলেছিলাম যে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় দূতাবাসের যারা কূটনীতিক তাদের জোট। 2SD গ্রুপ হলো ইউরোপীয় কূটনীতিকদের জোট। সাউন্ড কমা রাজীব, সাউন্ড কমাবো। আর এলসিসি হলো লোকাল কনসালট্যান্ট গ্রুপ, এটাও লাস্ট ক্লাস আমি বলছিলাম বিস্তারিত। লোকাল কনসালট্যান্ট গ্রুপ, যে 39টি দাতা দেশ ও পরামর্শকদের জোট। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বিডিএফটা একটু লিখে নেন, বিডিএফ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। এটা গঠন 1974। এর প্রতিষ্ঠাতা ফ্রান্স। এর সভাপতি বিশ্ব ব্যাংক। এর নিয়মিত বৈঠক হয় ঢাকায়। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাকালীন যে নাম, বাংলাদেশের ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাকালীন নাম বাংলাদেশ এইড গ্রুপ। প্রতিষ্ঠাকালীন নাম এটা ছিল। আর এর প্রতিষ্ঠাতা ফ্রান্স আর সভাপতি বিশ্ব ব্যাংক, এই দুটো নিয়ে কিন্তু কনফিউশন হয়। অনেকেই বিশ্বব্যাংক দাগায়, প্রতিষ্ঠাতা আসলো বিশ্বব্যাংক দাগায় ফেলায়, আর সভাপতি বললো বিশ্বব্যাংক দাগায় ফেলায়। এটা 74-এ। তবে এই বিডিএফ নামকরণ হচ্ছে 2007 সালে। বিডিএফ নামকরণ 2007। এবং এর আগে আবার ছিল প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ।
এই 8 গ্রুপ থেকে হয়েছে প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ, প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ, এইটা আবার পরে হয়ে গেছে বিডিএফ। আরেকটা বিষয় হলো যে এখানে 17টি দাতা দেশ, 17টি দেশ ও সংস্থা এর সদস্য। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সদস্য 17টি দেশ ও সংস্থা, 17টি দেশ ও সংস্থা এর সদস্য। আপনারা তো ক্লাস করেন না, খারাপ তো আপনারা। ওকে, এখন বিষয়টা হলো যে আদার্স পড়বেন আইসিআরসি, অক্সফাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। স্পোর্টস অর্গানের মধ্যে আমাদের আসলে 3টে অর্গানই মূল। একটা হচ্ছে আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা। আইওসি, আইসিসি এবং হলো ফিফা, এই 3টি সংস্থা এর কার্যালয় কিন্তু, আইসিসির কার্যালয় কিন্তু দুবাই। আইসিসির কার্যালয় দুবাই, আগে ছিল এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর আগে ছিল সুইজারল্যান্ডে। আর অলিম্পিক কমিটি হলো লুজান, ফিফা হলো জুরিক সুইজারল্যান্ড সদর দপ্তর। আইওসি হলো লুজান, এটাও সুইজারল্যান্ড, লুজান সুইজারল্যান্ড। দু সাল থেকে দুবাই, আগে ছিল লন্ডন এটার কার্যালয়। এটা প্রথমে ছিল লন্ডন, 2005 পর্যন্ত লন্ডন ছিল। আর দুবাইতে হলো 2005 থেকে, 2005 থেকে দুবাই। এইটার স্পোর্টস অর্গানে মোটামুটি সদপ্তর জানলে চলে। আর প্রতিষ্ঠানটা কি বিষয়ক, কোন খেলা বিষয়ক, এগুলাই। এর প্রধান খুব একটা বেশি আসে না, যদি নতুন নিয়োগ না হয় তাহলে আসে না। এখন সংস্থা থেকে সবচেয়ে বেশি কি আসে? 1 নম্বরে বেশি আসে সংস্থা, সদর দপ্তর। সংস্থা থেকে সবচেয়ে বেশি আসে সদর দপ্তর। প্রথমত সবচেয়ে বেশি আসে সদর দপ্তর, এরপর আসে সম্মেলন, এরপরে প্রতিষ্ঠাকাল, 4 নম্বরে রিসেন্ট, আর 5 নম্বরে বেসিক। এই 5টি বিষয় আসে, আমি কিন্তু গুরুত্ব অনুসারে সাজিয়েছি। সবচেয়ে বেশি সংস্থা থেকে আসে সদর দপ্তর। দ্বিতীয়ত আসে যে সংস্থাটার সম্মেলনের পর আসে প্রতিষ্ঠাকাল, তারপরে রিসেন্ট ইস্যুস, রিসেন্ট কী ঘটলো সেগুলো রিসেন্ট, তারপরে বেসিক ইনফরমেশন আসে, রিসেন্ট বেসিক ইনফরমেশন। এখন জাতিসংঘ সম্পর্কে ক্লাস হয়ে গেছে, পরীক্ষাও হয়ে গেছে। আমি আবারও বলছি যে এটা আমাদের আমরা যখন করব, বিশেষ করে আমরা যখন রিভিশন করব, তখন আবার জাতিসংঘটা ভালো করে পড়ব। আগামী শনিবার আমাদের কিন্তু সংস্থার উপরে পরীক্ষা হবে। তো সেজন্য সংস্থার একটা আউটলাইন আমাদের খুবই দরকার। প্রথমত হলো যে একবারে যেটা হলো বলতে পারেন যে ট্রিপল স্টার দিয়ে এই 5টা সংস্থার মধ্য থেকে প্রশ্ন বেশি হয়। এই 5টা থেকে 6টা সংস্থা থেকে বেশি আসে, যেটা পলিটিক্যাল এবং রিজিওনাল এবং হলো পলিটিক্যাল অর্গানাইজেশনস। যেমন কোনো পরীক্ষার্থী এই 6টি সংস্থা বাদ দিতে পারে না, কোনো পরীক্ষার্থী। এটা বাদ দেওয়া ভুল হবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে নাই এমন কোনো বিসিএস নাই। 6টা সংস্থা থেকে প্রায় প্রত্যেকটা, মানে এই 6 সংস্থা থেকে একটা না একটা প্রশ্ন এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিন্তু থাকে। যেমন দেখেন কে
নাম্বার ওয়ান যদি বলে সেটা হলো আপনার সার্ক, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো সার্ক। সার্ক থেকে প্রশ্ন আসার এবার তো আরও বেশি গুরুত্বপূর্ণ, বিকজ সার্কের স্বপ্নদ্রষ্টাতা আমাদের জিয়াউর রহমান ছিলেন, স্বপ্নদ্রষ্টাতা। এবং সার্কের চার্টারে কিন্তু ওরকম কিছু লেখা নাই আসলে। বেসিক্যালি এটা 81 সালে কলম্বোতে যখন বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রীদের, তখন পররাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের নাম ঘোষণা করে তিনি একটা মানে প্রস্তাব উপস্থাপন করেন কলম্বোতে। পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হয়, এটা প্রতিষ্ঠা হয়েছে 85-তে, মানে সার্ক প্রতিষ্ঠা 85-তে। 81 সালে কলম্বোতে বৈঠকে এই জিনিসটা মানে উত্থাপন করা হয়। আর দক্ষিণ এশিয়ার 7টা দেশের তখন প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হয়, সেখানে উত্থাপন করা হয়। এছাড়া আমার সার্ক চার্টারে ওরকমের তথ্য নাই। এরপরে 2 নম্বরে হলো আসিয়ান। এবং আসিয়ান যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার অর্গানাইজেশন, এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে অর্গানাইজেশনটা, দক্ষিণ পূর্ব এশিয়া, এই দুইটা থেকে সাধারণত একটা প্রশ্ন থাকে। আমি দেখি যে প্রায় মানে মোর আর লেস এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি থাকে, সার্ক এবং আসিয়ান। এরপরে যে বাকি 4টা আছে, বাকি 4টা একই ক্যাটাগরির। একটা হলো আপনার ওআইসি। আমাদের মুসলিম দেশ হিসেবে ওআইসির গুরুত্ব অনেক বেশি। আর ওআইসি যেই বছর সম্মেলন হয় ওই বছর থেকে প্রশ্ন আরও বেশি আসে, ওআইসি। এরপরে হলো আরব লীগ। আরব লীগের গুরুত্ব এখানে মোটামুটি এখন আছে, কারণ আরব লীগের যে প্রস্তাব, অর্থাৎ 2টা আরব দেশ মিশর এবং কাতার, তারা কিন্তু বেশ চেষ্টা করতেছে। আজকে মনে হয় বৈঠক হবে, এবং সেখানে কাতারের দোহায় বৈঠক হবে আজকে। 5টা দেশের প্রতিনিধিরা বসবে, যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, ইসরায়েল এবং প্যালেস্টাইনের হামাসের পক্ষে তারা বসবে। 5টা দেশ বসবে যে পরবর্তী যে গাজা প্ল্যান কি হবে, গাজা স্ট্রিপ, এটা কি বেসিক্যালি যুক্তরাষ্ট্রের অধীনে যাবে, নাকি আর একটা কাউন্সিলের অধীনে যাবে, নাকি ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা সমঝোতা হবে। হামাসের শর্ত হলো যে সীমান্ত থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে গাজা পুনর্গঠনের প্ল্যান ঘোষণা করতে হবে। 3 নম্বরে যেটা হলো সেটা হলো যে গাজাকে আসলে স্বীকৃতি প্রদান করতে হবে, গাজা যেটা হামাসের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব হলো যে গাজাকে একটা পর্যটন নগরী করবে, আর গাজার যে জনগণ আছে তাদেরকে মিশর এবং জর্ডানে তাদেরকে বসতি স্থাপন করে দেবে। আর মিশরের প্ল্যান হলো যে গাজার জায়গায় থাকবে, এটা পুনর্গঠনে $5,300 অর্থাৎ $53 বিলিয়ন প্রদান করতে হবে। এবং এখানে $5,656 বিলিয়ন, এবং এখানে পুনর্গঠন করতে হবে। এবং গাজা নিয়ে একটা কাউন্সিল হবে, গাজা কাউন্সিল হবে, যে কাউন্সিল তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে গাজা কাউন্সিল তারা ঠিক করবে গাজা কোথায় হবে বা কীভাবে হবে, অর্থাৎ গাজার ব্যাপারে একটা কাউন্সিল সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন এই আরব লীগের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো যে কমনওয়েলথ। আমরা কমনওয়েলথভুক্ত দেশ, এবং আরেকটা হলো ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট। এবং এই 4টার মধ্যে আমরা আরব লীগে নাই। আরব লীগে থাকবে যাদের ভাষা আরবি, তারাই আরব লীগের সদস্য। এই আরব লীগের সদস্য হলো 22টি আরব দেশ। 22টি আরব দেশ মানে যেই দেশগুলো আরবিতে কথা বলে তারাই আরব দেশ। আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলাদেশ, আমরা আরব দেশ না। এই 4টি সংস্থা এবং হলো সার্ক এবং আসিয়ান। এবং এইটা একটা গ্রুপ এ বলতে পারেন, যে আপনার ইউএন এই 6টা সংস্থা ভালো করে যে পড়বে তার অনেকটা, অর্থাৎ একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তার অনেক বেড়ে যাবে। এর মধ্যে এই 2টা হলো রিজনাল অর্গানাইজেশন, উপরের 2টা হলো রিজনাল, আর এই নিচে 4টা হলো পলিটিক্যাল। রিজনাল সংস্থা আরও আছে, অনেক সংস্থা রিজনাল আছে, কিন্তু আমরা এখানে পলিটিক্যাল আর রিজনাল রাখছি। ইকোনমিকটা আমরা আলাদা করে ফেলছি, ইকোনমিক প্লাস রিজনাল যেগুলো সেগুলো আলাদা করে ফেলছি। আর এখানে আরও প্রশ্ন আসতে পারে, যেমন রিজনালের ক্ষেত্রে সাসেক, সিকো, তারপরে হলো আপনার আরও আছে আফ্রিকান ইউনিয়ন। কিন্তু বেসিক্যালি যেগুলো সেগুলো হলো যে এখান থেকে প্রশ্ন বেশি আসে, এবং আমি যেখান থেকে প্রশ্ন বেশি আসে সেগুলোই কিন্তু আমি তালিকার মধ্যে রাখতেছি। আপনারা এটা বৃহস্পতিবারের মধ্যে বাসায় বসে পড়ে ফেলবেন। আমি বৃহস্পতিবারের ক্লাসে এগুলো নিয়ে আবার আলোচনা করব। এরপর আমি গ্রুপ 2-তে যাই। গ্রুপ 2-তে যেতে হবে। গ্রুপ 2 হলো যে গ্রুপ 2, এবং এখান থেকে আমি সংস্থাগুলোর নাম লিখি, তারপরে আমি সংস্থাগুলোর সামনে আমি
স্টার মার্ক দেবো বা কিছু করব। যেমন দেখেন গ্রুপ 2-র মধ্যে এখানে আমি ইকোনমিক অর্গানকে বেশি চয়েস করব। ইকোনমিক অর্গানস এগুলোকে আমি চয়েস করব। সবার আগে দরকার সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে হলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ব্রিক্স, G7, G20, D8। D8 তো এখন D9 হয়ে গেছে, আজারবাইজান ইন করার কারণে এখন D8 হয়ে গেছে D9, যদিও D8 এখনো নাম আছে। তারপরে হলো G77, WTO, যদিও এটা WTO জাতিসংঘের সংস্থা, তারপরেও ইকোনমিক অর্গানসের মধ্যে এটা খুব বিবেচনার বিষয়। WTO আনটেড, এটাও জাতিসংঘের, কিন্তু দুইটাই পলিটিক্যাল, ইকোনমিক এবং হলো আপনার ট্রেড অর্গানাইজেশন, ট্রেড ব্লক, একটু গ্যাপ রাখবেন। তারপরে TTIP, বিমস্টেক, এসক্যাপও এটা জাতিসংঘের অর্গানাইজেশন, কিন্তু এটা ইকোনমিক অর্গানাইজেশনের কারণে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের কারণে, কমিশনের কারণে আমি ইকোনমিক অর্গানসের মধ্যে রাখলাম। আকু, ACU, আকু, তারপরে হলো ADB, ISDB মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, NDB, AIIB, আকু, ADB, ISDB, NDB, AIIB। এরপরে হলো NDB, AIIB, তারপরে হলো আপনার ট্রিপস অ্যান্ড ট্রিমস, TRIMS, সাফটা অ্যান্ড সাপটা যদি সার্কের মধ্যে আলোচনায় আছে। নাফটা, NFTA, নাফটা। আরেকটা অর্গানাইজেশন আছে সামরিকটা এখানে লেখা হয় নাই, সামরিকটা আলাদা করে লিখতে হবে। সামরিক জোট, যদিও এটা সামরিক দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ছিল। সাপটা, নাফটা, তারপরে হলো ইকোয়াস, ইকোনমিক অর্গানাইজেশনস ফর ওয়েস্ট আফ্রিকান স্টেটস, পশ্চিম আফ্রিকার যে ইকোয়াস। তারপরে হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো IPEF ভার্সেস RCEP। তারপর হলো OPEC অ্যান্ড GECF, OPEC। তারপরে হলো খুবই গুরুত্বপূর্ণ যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, SCO, যার মধ্যে ভারত আছে, পাকিস্তান আছে, চায়না আছে, রাশিয়া আছে, ইরান আছে। SCO, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তারপরে G7+ আছে একটা, G7+, আর একটা আছে EAEU, EA ছোট হাতের আর EU ছোট হাতের, না ইউ বড় হাতের, EAEU, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিটি, যেটা রাশিয়া মেনটেন করে থাকে। এটা
তারপর সুইফট নামে একটা যে মুদ্রা বাজার নিয়ে আছে, সুইফট মুদ্রা লেনদেন সুইফট। আর এসপিএসএস, সুইফট অ্যান্ড এসপিএসএস। আরেকটা হলো এগমান্ট গ্রুপ ফর এগমান্ট গ্রুপ অফ FIUS ছোট হাতের এস, FIUS এগমান্ট গ্রুপ অফ FIUS। তারপরে হলো, দেখি আবার মনে আসলে আমি লিখে ফেলবো। দেখেন এখানে ইউরোপিয়ান ইউনিয়ন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইউরোপিয়ান ইউনিয়ন আসলে কেন ইম্পর্ট্যান্ট, এটা কারণটা কি? কারণটা হলো যে আমাদের যে জিএসপি প্লাস একটা কনসেপ্ট আছে, এই জিএসপি প্লাসটার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু বেসিক্যালি জিএসপি প্লাস এবং হলো বিশেষ করে ইউরো মুদ্রা বলেন, অথবা হলো বর্তমান যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধের কারণে ইউরোপিয়ান ইউনিয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়ন এটা ছাড়া আসলে আলোচনাই সম্ভব না। অর্থনৈতিক সংস্থাগুলো পড়তে গেলে এটা আলোচনা ছাড়া আসলে আলোচনাটা অতটা ফলপ্রসূ হয় না। এর কারণটা হলো যে আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি কিন্তু অঞ্চল হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নে, সবচেয়ে বেশি ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করি। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এই দুজন তো বস ভাই, এই দুজন বস, ঘুরে ফিরে প্রশ্ন আসে। ওয়ার্ল্ড ব্যাংক IMF ছাড়া খুব কম প্রশ্ন হয়। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক IMF এই দুইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর 2014 সালে যখন 9 সালে যখন ব্রিক্স প্রতিষ্ঠা হয় এবং 8 সালে এর আলোচনা শুরু হয়, 9 সালে প্রতিষ্ঠা হয় এবং 11 সালে ব্রিক্স হয়। ব্রিক্সের এখন সদস্য সংখ্যা কিন্তু 10টা হয়ে গেছে। একটা সময় 5টা ছিল, এখন 10টা হয়ে গেছে। এই ব্রিক্স আসলে যে বেটা প্রশ্ন করে, ও কিছু না পারলে ব্রিক্স থেকে প্রশ্ন করে দেয়। অর্থাৎ ব্রিক্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ব্রিক্স। আর ব্রিক্সের সাথে আরেকটা আছে মিন্ট, MINT, মিন্ট। অর্থাৎ এমএ হলো মেক্সিকো, আইতে হলো আইতে হলো ইন্দোনেশিয়া, এন হলো নাইজেরিয়া, আর টিতে হলো টার্কি। এই যে মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, টার্কি, এই মিন্ট 2015 সালে প্রতিষ্ঠা হয়েছিল। মিন্ট যে ব্রিক্সের পরবর্তী যে জোটটা হবে সেটা হলো মিন্ট, 2015 সালে হয়। আর একটা কনসেপ্ট আছে N11, নেক্সট 11, যেটা বাংলাদেশকে মনে করা হচ্ছে যে নেক্সট 11, অর্থাৎ পরবর্তী বিশ্বের 11টি দেশকে যারা নেতৃত্ব দিবে তার মধ্যে একটা দেশ কিন্তু বাংলাদেশ, এবং সেটা N11 অন্তর্ভুক্ত বা নেক্সট 11। দেখেন G7 G20 থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, এবং G20 সদস্য নয় প্রশ্ন আসছে, G7 এর সদস্য নয় প্রশ্ন আসছে, G20 সম্মেলন কোথায় হবে সেটা প্রশ্ন আসছে। অর্থাৎ এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এখানে বিশেষ করে সম্মেলনটা বেশি গুরুত্বপূর্ণ, যদিও এর কোনো সম্মেলন এবং হলো সদস্য। আর এখানে আরেকটা বিষয় হলো যে এখান থেকে সদর দপ্তর না থাকার কারণে সদর দপ্তর পরীক্ষা আসে না, এজন্য সম্মেলন এবং সদস্য থেকে প্রশ্ন হয় বেশি। এরপরে হলো D8 এবছর সম্মেলন হয়েছে 2024 সালে সম্মেলন হওয়ার কারণে D8 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। D8 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 24 সালে না 25 সালে সম্মেলন হয়ে গেল, খুব সম্ভবত 24-এ, হ্যাঁ 24ই সম্মেলন হয়েছে মিশরের কায়রোতে, সর্বশেষ সম্মেলন হয় কায়রোতে। এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। D8 এর যে নবম সদস্য হয়ে গেছে একটা দেশ, নবম সদস্য কাজাখস্তান হয়েছে, আজারবাইজান। নবম সদস্য আজারবাইজানই মনে হয় নবম একটা সদস্য হয়েছে D8 এর। আজারবাইজান না কাজাখস্তান তো ভুলে গেলাম। নবম সদস্য অর্থাৎ আজারবাইজান, রাইট, আজারবাইজান নবম সদস্য। ঠিক আছে, আজারবাইজান। এখানে 19 ডিসেম্বর 2024 সম্মেলন হয়েছে। সম্মেলনের কারণে এটা গুরুত্বপূর্ণ,
কায়রো সম্মেলন 2024 19 ডিসেম্বর হয়। G77 থেকে কিন্তু এই 45 BCS প্রশ্ন আসছে, 46-এ প্রশ্ন আসছে যে G77 দেশ কয়টা, 134, 135 এটা আসছে। অর্থাৎ G77 এটা মোটামুটি কম গুরুত্বপূর্ণ না। WTO আমি লিখছি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এর সদস্য সংখ্যা বেড়ে গেছে 166 মেম্বার্স। এরপর হলো আংট্যাড, এটা মোটামুটি এটা খুব বেশি যে ইম্পর্ট্যান্ট তা না, মোটামুটি। কিন্তু একটা বিষয় মনে হচ্ছে এলডিসিস, এটা কিন্তু মিস হয়ে গেছে। এলডিসি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এলডিসির সাথে কিন্তু আংট্যাড গুরুত্বপূর্ণ। এলডিসি কিন্তু কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেখান থেকে বাংলাদেশ এলডিসি মুক্ত হওয়ার লাভ করবে 2026 সালের 24 নভেম্বর। অর্থাৎ এলডিসি এখানে 44টা দেশ, আর 2026 সালের 24 নভেম্বর এখান থেকে বাংলাদেশ উইল বি মাইনাস। অর্থাৎ বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে, মানে স্বল্পোন্নত দেশ এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এখান থেকে বাংলাদেশ উন্নত বিশ্ব হয়ে যাচ্ছে, উন্নয়নশীল বিশ্ব হবে। সেটা 2026 সালে 24 নভেম্বর থেকে বাংলাদেশে এলডিসি থেকে নাম প্রত্যাহার হবে, তার নাম মুছবে আর কি, অর্থাৎ এলডিসি গ্রাজুয়েশন হবে। টিটিআইপি ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ট্রাম্প না হইলে এটা আসতো না পরীক্ষায়। টিটিআইপি বেসিক্যালি হলো ইউএসএ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস ইউএসএর একটা মানে ডায়ালগ, পলিটিক্যাল ডায়ালগ এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডায়ালগ। এটা হলো যে ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। টিতে হলো ট্রান্স আটলান্টিক, টিতে ট্রেড, এতে ইনভেস্টমেন্ট, পিতে পার্টনারশিপ। ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, দ্যাট ইজ টিটিআইপি, সিন্স 1990s এটা ইউএস এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা শুরু হয়। এবং এই আলোচনাটা ট্রাম্প গতবার যখন ক্ষমতা আসছিল, ট্রাম্প যখন ফার্স্ট টাইম আসে, তখন এটা স্থগিত করে। আবার 2.0-তে অর্থাৎ ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে আসে, সে আবার এখান থেকে তার নাম প্রত্যাহার করেন, মানে এই টিটিআইপি থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে। বিমস্টেক আমাদের পাশে হওয়ার কারণে এবং সদর দপ্তরটা ঢাকা হওয়ার কারণে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিমস্টেক অনেক গুরুত্বপূর্ণ, এবং এখানে বাংলাদেশ 97 সাল থেকেই এর সাথে আছে। এবং এই বিমস্টেকের দেশ হলো 7টা। এবং সার্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে, মানে সার্ক এখন স্থগিত, প্রায় 2018 সাল থেকে সার্কের কার্যক্রম একেবারে স্থগিত, সম্মেলন হয় না। 18 সাল থেকে কোনো 14 সালের পর থেকে কোনো সম্মেলন হয় না। 14 সালে 18তম সম্মেলন থেকে 14 সালে 18তম সম্মেলন থেকে আর সার্কের সম্মেলন হয় না। এই জন্য সার্কের বিকল্প হিসেবে বিমস্টেককে রাখা হয়। এসক্যাপের সদপ্তর হলো ব্যাংকক। এইটা 30তম বিসিএসে প্রশ্নটা আসছিল। এবং এই এসক্যাপে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে এশিয়ান হাইওয়ে করবে, যে কারণে এসক্যাপের গুরুত্বটা আগের চাইতে অনেক বেশি। এশিয়ান হাইওয়ে তৈরি করবে। আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, যেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে লেনদেন করে, মোটামুটি গুরুত্বপূর্ণ। এখানে 10টি দেশ সদস্য আকুতে। সর্বশেষ একটা দেশের অন্তর্ভুক্ত, মরিশাস অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এই আকু, এরা হলো যে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করে। আপনি দেখবেন আমাদের রিজার্ভ, যেমন আপনি দেখবেন এখন রিজার্ভ $25 বিলিয়ন। আপনি দেখবেন মার্চের 31 তারিখ শেষ হবে, তখন দেখবেন এপ্রিলের ফার্স্ট উইকে দেখবেন আমাদের দেখেন 4 বিলিয়ন নাই। কারণ কি, এটা হয় কি যে 3 মাস পর পর আমাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো যে আমরা যে আমদানি করি, এই 9টা দেশ থেকে যে আমদানি হয় বা ইম্পোর্ট এক্সপোর্ট হয়, ওই কেন্দ্রীয় ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়, তখন আর রিজার্ভ ওরকমভাবে থাকে না। তো 3 মাস পর পর রিজার্ভ হ্রাস করে কমে যায়। এটা কেন? কারণ কি হলো যে এখানে আকুর মাধ্যমে লেনদেন হয়। মোটামুটি গুরুত্বপূর্ণ আকু, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। এডিবি এবং আইএসজিবি, এই দুটো থেকে প্রশ্ন খুব কম আসে, খুবই কম আসে, খুব বেশি একটা আসে না। তবে এনডিবি এবং এআইআইবি দুটোতেই বাংলাদেশ আছে, এবং এখানে বাংলাদেশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থাকার কারণে এই এনডিবির 6ষ্ঠ সদস্য কিন্তু বাংলাদেশ। ষষ্ঠ সদস্য এনডিবির নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত, তার 6ষ্ঠ সদস্য কিন্তু বাংলাদেশ। ব্রিক্সের বাইরে প্রথম দেশটাই কিন্তু বাংলাদেশ। এই এনডিবি কিন্তু বিকল্প বলতে পারেন আপনি আইএমএফ এর বিকল্প। আর এআইআইবি হলো এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প, চীনের নেতৃত্বে। এআইআইবির নেতৃত্ব কিন্তু চীন, আর এনডিবির নেতৃত্বে কিন্তু আপনার ব্রিক্সভুক্ত দেশগুলো। ট্রিপস এবং ট্রিমস, এই দুইটা আসলে মানে এলাবোরেশনটা জেনে যাওয়া খুব জরুরি। ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট
trade related aspects of investment partnership, sorry, intellectual properties পার্টনারশিপ না। আর হলো ট্রেড ইনভেস্টমেন্ট মেজার্স। একটা হলো মেধাস্বত্ব, ট্রিপস মানে হলো মেধাস্বত্ব, আর এটা হলো শিল্প সুরক্ষা সংক্রান্ত। এবং এই দুইটাই কনসেপ্ট সিন্স 1994 সাল থেকে WTO কন্ট্রোল করে এই ট্রিপস এবং ট্রিমসে। ট্রিপস ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল পার্টনারশিপ, ইন্টেলেকচুয়াল ট্রিপস হলো ইন্টেলেকচুয়াল। এটা বিশ্ব ব্যাংকের মধ্যেই একটা চুক্তি, প্রপার্টি রাইটস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আর সাফটা এবং সাপটা একটা হলো মুক্ত বাণিজ্য চুক্তি, আর একটা হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা, একটা হলো মুক্ত বাণিজ্য চুক্তি আর একটা হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা। একটা হলো মুক্ত বাণিজ্য চুক্তি, একটা হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা। এই দুইটাই সার্কের মধ্যে আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। নাফটা এটা মোটামুটি কারণ ট্রাম্প প্রতিষ্ঠা করেছিল। এই নাফটার প্রতিষ্ঠা হয়েছে 2018 সালে। খুব মজার বিষয়, নাফটার নামটা চেঞ্জ হয়েছে। নাফটার নাম ছিল অনেক আগে, এই নাফটারই বর্তমান নাম যেটা ইউএসএমসিএ, ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা। 2018 সালে এটা প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রতিষ্ঠা হয়েছে বুয়েন্স আয়ার্সে, যেটা হলো আর্জেন্টিনার রাজধানী। বুয়েন্স আয়ার্সে গঠিত হয় কারণ 2018 সালে এখানে G20 সম্মেলন হয়েছিল। ওই G20 সম্মেলনের পর এটাকে গ্রহণ করা হয়, এই একটা চুক্তিতে স্বাক্ষরিত হয়। ইউএসএমসিএ, এটাই পূর্ব নাম ছিল নাফটা, নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আর এখন নাম হলো ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা। ইকোয়াস এটা ওয়েস্ট আফ্রিকান স্টেটস, এটা পশ্চিম আফ্রিকার একটা অর্থনৈতিক জোট। শুধুমাত্র সদর দপ্তর জানলেই চলবে, আফ্রিকার জোট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আর এলাবোরেশনটা জানবেন। আইপিইএফ, যেটা এই আইপিএফ গ্রহণ করছে ইউএসএ অর্থাৎ ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরাম, এটা কিন্তু ইউএসএ গ্রহণ করছে, আর আরসিপি গ্রহণ করছে চায়না। দুটো দেশই কিন্তু কাছাকাছি, এর সদস্য হলো 14টা, এর সদস্য হলো 15টা। এর নেতৃত্বে চায়না, এর নেতৃত্বে হলো ইউএসএ, এবং দুইটাই একই অঞ্চলে, অর্থাৎ ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরাম, আর এটা হলো রিজনাল কোঅপারেশন ইকোনমিক পার্টনারশিপ। দুইটাই ইন্দো প্যাসিফিক, অর্থাৎ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকা। আজান দিছে আমার একটু। এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি কারণটা আমি বলতে চাচ্ছি না, কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। তো ওপেক হলো তেল রপ্তানিকারকদের জোট, যেটা 1960-তে হয়েছে। আর জিসিএফ, যেটা গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম, এটা গ্যাস রপ্তানিকারকদের জোট, গ্যাস রপ্তানিকারক। আর এই ওপেকের সাথে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা ওপেক প্লাস, যেটা রাশিয়ার নেতৃত্বে হয়েছে। ওপেক প্লাস রাশিয়ার নেতৃত্বে 10টা দেশের মধ্যে, আর ওপেক হলো 13টা দেশের মধ্যে, যেটা রাশিয়া নাই। আর যারা তেল রপ্তানি করে, ওপেক এবং ওপেক প্লাস, এই দুইটাই কিন্তু তেল রপ্তানিকারকদের জোট।
একটা ওপেক আর একটা ওপেক প্লাস। ওপেক প্লাস করছে রাশিয়া। আর জিইসিএফ হলো গ্যাস রপ্তানিকারকদের জোট, মোটামুটি ইম্পর্ট্যান্ট। অ্যাপেক এখন অনেকটাই গুরুত্ব হারিয়েছে, কারণ এশিয়া প্যাসিফিক অঞ্চলে যেটা, এটাই কিন্তু আইপিএফ, এটাই কিন্তু আরসিইপির মধ্যে আছে। সো এখানে আসলে অ্যাপেকের গুরুত্ব একটু কমে গেছে। এসসিও, যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে এখন সদস্য কিন্তু সংখ্যা অনেক বেড়েছে। একটা সময় মানে কয়েকটা দেশ ছিল, 6টা দেশ ছিল, এখন এখানে কিন্তু 9টা। ইরান এখানে জয়েন করছে, ইরান এখানে এসে পড়ছে। আর আছে আপনার তুতাকাকি উস্তান, অর্থাৎ মধ্য এশিয়ার 5টা দেশের মধ্যে 4টা দেশ আছে। আর হলো ইন্ডিয়া, পাকিস্তান, রাশিয়া এবং চায়না। এবং ইন্টি আমেরিকান একটা সেন্টিমেন্ট তারা লালন করে এই এসসিওতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। G7+ বা নিউ G7, এটা নিউ G7, এই নিউ G7 বা G7+, এটা করেছে হলো রাশিয়া। 2014 সালে যখন রাশিয়াকে বের করে দেয় ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করার কারণে, তখন রাশিয়া 2015 সালে এটা গঠন করে। এবং এর সদস্য হলো ব্রিক, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই 3টা। আর এই মিন্টের হলো 4টা, মিন্ট প্লাস ব্রিক, এরা মিলে হলো G7, নিউ G7। বিআরআইসি প্লাস হলো মিন্ট, মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, টার্কি, আর হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। এখানে সাউথ আফ্রিকা নাই। ব্রিক্সের মধ্যে ব্রিক, আর ওখান থেকে আসছে মিন্ট। মিট নাইজেরিয়া নাই, মিট MIT, মিট নাইজেরিয়া নাই। ওখানে 3টা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, টার্কি, আর একটা হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। ইউ, এটাও রাশিয়া করছে 2015 সালে। সে খুব বিরক্ত হয়ে করছে এটা, যে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিটি, এবং এখানে বাংলাদেশকে নিতে চাইছে, 2বার দাওয়াত করছে, বাংলাদেশ যায় নাই। সুইফট এবং এই SPSS ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুইফট হলো যেটা অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা যে আমরা যে টাকা এদিক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, সেই পাঠানোর এই পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমটা যে কন্ট্রোল করে, সে হলো এই অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম। এই লেনদেন প্ল্যাটফর্মটা হলো সুইফট, অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম। এটা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত, এবং 1973 সালে প্রতিষ্ঠা। যেটা হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকস ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টেলেকচুয়াল ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এবং এই সুইফটের মধ্যে বাংলাদেশ আছে। এই সুইফটের কোড হ্যাক করেই কিন্তু বাংলাদেশের যে রিজার্ভ চুরি করেছিল। এই সুইফটের এখান থেকে রাশিয়াকে বের করে দিলে, রাশিয়া নিজে একটা অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম করেছে, SPSS। SPSS হলো রাশিয়ার লেনদেন প্ল্যাটফর্ম, রাশিয়ার লেনদেন প্ল্যাটফর্ম। SPSS, এটার এলাবোরেশন জানতে হবে না, কারণ এটা রাশিয়ান ওয়ার্ডে, এজন্য আসবে না। একমান গ্রুপ অফ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটস, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটস, FIUS। এটা হলো তথ্য পাচার রোধ সংস্থা বা আর্থিক গোয়েন্দা সংস্থা। এই FIUSটা ছোট হাতের, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এইটারই মানে এই একমান গ্রুপ, এটা হলো মুদ্রা পাচার রোধ সংস্থা, মুদ্রা পাচার রোধ সংস্থা। এবং যে সংস্থাটার 152টা দেশের সদস্য, বাংলাদেশ 132তম সদস্য হয় 2012 সালে। বিডি 2012 সালে এর সদস্য হয়, যখন বাংলাদেশ BFIU গঠন করে। BFIU মানে কি? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এবং এটা 12 সালেই গঠিত হয়, এবং এই 12 সালে গঠন হয়। যখন 12 সালে গঠিত হয়, গঠন 2012, এবং ওই 12 সালেই কিন্তু এই একমান গ্রুপ অফ FIUS এর সদস্যপদ লাভ করে। N11 মোটামুটি এটা নেক্সট 11, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ ব্যাংক আছে একটা, গোল্ডম্যান স্যাচস, মার্কিন যুক্তরাষ্ট্রের। এই গোল্ডম্যান স্যাচস বলছে যে পৃথিবীতে 11টা দেশ পরবর্তীতে নেতৃত্ব প্রদান করবে, তার মধ্যে একটা সংস্থা হলো N11 বা নেক্সট 11, এবং তার মধ্যে বাংলাদেশ আছে।
এবং এর মধ্যে কিন্তু এই মিন্টের 4টা আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, তারপরে ইরান আছে, তারপরে ইজিপ্ট আছে, ইজিপ্ট ইরান, তারপরে দক্ষিণ কোরিয়া, তারপরে হলো ভিয়েতনাম আছে, দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম, এই রকমের ফিলিপাইন আছে, এই রকমের 11টা দেশ আছে যারা বিশ্বকে নেতৃত্ব প্রদান করবে। এই হলো ওভারঅল যে আলোচনা, তার মধ্যে আমি প্রত্যেকটার ইম্পর্ট্যান্সটা আপনাকে বোঝাতে পারছি। আশা করি আপনি ক্লাসটা প্রয়োজনে আরেকবার দেখে তারপর পড়তে বসবেন, এবং এই লেখাগুলো এখানে যা আছে সবগুলো আপনি পড়া আগামী বৃহস্পতিবারে ক্লাস ইনশাল্লাহ অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।